হ্যালো বন্ধুরা। তো যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে ইউহো তার বন্ধুদের সাথে মিলে মিস টাংইয়াকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে গিয়েছিল। সেখানে মিস্টার বেবি মিস টাংইয়ার সাথে ফাইট করতে করতে তাকে হারিয়ে দেয়। এরপর আমরা দেখি যে ইউহো তাকে সঙ্গে করে স্পেক্টে নিয়ে যায়। সেখানে ইউহো একটি মুহূর্তের সুযোগ কাজে লাগিয়ে টেম্পোরারি লেমে টাংইয়ার শরীর থেকে ইভেল এনার্জিকে রিমুভ করে দেয়, কিন্তু সে এখনও হুঁশে ফেরেনি। এরপরে তারা সেফলি সেখান থেকে বের হয়ে টিয়ানহুন এম্পায়ারের ক্যাম্পে চলে আসে, যেখান থেকে তাদের শ্যাকের দিকে রওনা হওয়ার কথা ছিল। যাওয়ার আগে আমরা দেখি যে ইউহো প্রিন্সেস ভিনাকে কিছু সোল গাইডেন্স টুলস দিয়ে দেয় এবং একই সঙ্গে সানাম এম্পায়ার ক্যাম্পের ম্যাপ ও তাদের আর্মির ডিটেলসও দিয়ে দেয়, যাতে যুদ্ধে তাদের কিছুটা সুবিধা হয়। এবার সামনে নেক্সট এপিসোডের শুরু ঠিক সেই সিন থেকেই হয় যেখানে সবাই আবার টাংসেটে ফিরে এসেছে। মিস্টার বেবি টাংইয়াকে কোলে তুলে রেখেছিল এবং তাকে দেখেই বলছিল, আমরা বাড়ি ফিরে এসেছি। টাংইয়া, তোমার কি সেই পুরনো সব কথা মনে আছে? তোমার সবচেয়ে বড় ইচ্ছে ছিল টাংসেটকে আবার রিবিল্ড করা, আর দেখো আমি তোমার টাংসেটকে আবার রিবিল্ড করে দিয়েছি। এখন এটাকে আবার উচ্চতায় নিয়ে যাওয়া তোমার কাজ, কারণ তুমি টাংসেটের লিডার। তোমাকে দ্রুত সুস্থ হয়ে এর দায়িত্ব নিতে হবে। এখানে যখন সে এসব বলছিল, অন্যদিকে আমরা দেখি মিস টাংইয়া ধীরে ধীরে নিজের চোখ খুলতে শুরু করে। সে সামনে লাগানো টাংসেটের বোর্ডটা পড়ে বলে, টাংসেট। এটা দেখে ইউহো আর মিস্টার বেবি দুজনেই খুব খুশি হয়ে যায়। তখন ইউহো হালকা হাসি দিয়ে বলে, আমি আপনাকে বাড়িতে ওয়েলকাম করছি। এরপরে আমাদেরকে কয়েকদিনের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় মিস টাংইয়ার সব বন্ধুরা একে একে তার ভালোভাবে যত্ন নিচ্ছে। ইউহো সেই সময়টাকে কাজে লাগিয়ে টাংইয়ার শরীর থেকে বাকি থাকা কিছু ইভিল এনার্জিও রিমুভ করে দেয়। একই সঙ্গে সেটার লাইফ গার্জিয়ান ব্লেড ব্যবহার করে তার লাইফ এনার্জি রিস্টোর করার চেষ্টা করে। কিন্তু যদি মিস টাংইয়াকে পুরোপুরি রিকভার করতে হয়, তাহলে তার সিলভার গ্রাস এম্পায়ার দরকার হবে, যা তার বন্ধুরা ভালো করেই জানে, কিন্তু সেটাকে খুঁজে পাওয়া খুবই কঠিন। এখানে আমরা দেখি যখন তারা সবাই রুম থেকে বাইরে আসছিল, তখন হঠাৎ ইউহো মিস্টার বেবিকে বলতে শুরু করে, মিস্টার বেবি, টাংইয়াকে রেস্কিউ করার সময় এই মিশনে আমি ইভিল সোল চার্চের অনেক শক্তিশালী ওয়ারিয়ার্স সম্পর্কে জানতে পেরেছি। আমি তাদের স্ট্রেংথ কাছ থেকে দেখেছি, বিশেষ করে তাদের লিডার মাস্টার জাংলিয়ের শক্তি। সে খুবই ধূর্ত এবং বিপজ্জনক। দ্রুত তাদের পাওয়ার বাড়ছে, আর তারা চুপ করে বসে থাকবে না। খুব শিগগিরই তারা আমাদের ওপর আক্রমণ করতে পারে। মিস্টার বেবি সব কথা শুনে ইউহোকে জিজ্ঞেস করে, তাহলে তোমার কাছে কোনো প্ল্যান আছে? ইউহো জবাব দেয়, আমাদেরও দ্রুত নিজেদের শক্তিশালী করতে হবে। যখন আমি টাংইয়ার ইভিল এনার্জি রিমুভ করার উপায় খুঁজছিলাম, তখন আমি পাশাপাশি মেডিসিন অ্যান্ড পয়জন ম্যানুয়ালও পড়ছিলাম, যা আমাদের অ্যানসেস্টার তাং শিখেছিল। সেই মেডিসিন অ্যান্ড পয়জন ম্যানুয়ালে আমি জানতে পারি যে কিছু ন্যাচারাল ট্রেজার্স আর হার্বস ব্যবহার করে আমরা নিজেদের শক্তি বাড়াতে পারি। কিন্তু যদি সেই ন্যাচারাল ট্রেজার্সগুলোকে রিফাইন করে পিলসে কনভার্ট করা যায়, তাহলে তাদের প্রভাব অনেক গুণ বেড়ে যায়। সহজভাবে বলতে, আমি কিছু টপ গ্রিড পিলস রিফাইন করতে চাই, যাতে তাং সেটের মেম্বারদের কাল্টিভেশন ইমপ্রুভ করতে সাহায্য করতে পারি। মিস্টার বেবির এতে কোনো আপত্তি ছিল না। সে ইউহোকে অনুমতি দেয়, তুমি এটা নিয়ে কাজ শুরু করো। এখানে যখন তারা এভাবে কথা বলছিল, তখন হঠাৎ তাদের সামনে কেউ এসে দাঁড়ায় এবং বলে, অবশেষে ইউহো, তুমি ফিরে এসেছো। সবাই সেই আওয়াজ শুনে সামনে তাকায় আর দেখে যে তারা আর কেউ নয়, টিচার জিয়াভি এবং টিচার ফানি। তাদের দেখে জিউসেফ দৌড়ে গিয়ে টিচার জিয়াভির হাত ধরে বলে, টিচার জিয়াভি, আমি আপনাকে খুব মিস করেছি। অন্যদিকে জিয়াউই এখানে ইউহাওর সাথে দেখা করার জন্যই এসেছিল। সে ইউহাওকে বলে, অবশেষে তোমার সাথে দেখা হলো ইউহাও, অনেক দিন হয়ে গেছে। তুমি একাডেমিতে ঠিকমতো থাকোই না, কখনো এখানে কখনো সেখানে, তাই তোমার সাথে দেখা হয় না। আমি তোমাকে খুঁজছিলাম, কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি কি তোমার একাডেমির গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ। গ্র্যাজুয়েশনের কথা শুনে ইউহাও একটু চমকে যায়। আসলে তার কখনোই আবার ক্লাস অ্যাটেন্ড করার সময় হয়নি। সানাম এম্পায়ারের কম্পিটিশন থেকে ফেরার পর থেকে সে আর ক্লাসে যাওয়ার সুযোগ পায়নি, তাই এখনও সে গ্র্যাজুয়েট হয়নি। তাই মিস জিয়াউই এখানে তাকে বলে, তোমাকে তোমার গ্র্যাজুয়েশনের ডকুমেন্টস কমপ্লিট করতে হবে। সি গড প্যাভিলিয়নের একজন মেম্বার হয়েও তুমি এখনও একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওনি। যদি অন্যরা এটা জানতে পারে, তাহলে ভাবো তোমার কতটা অপমান হবে। এটা শুনে ইউহাও একটু এম্বারেসড হয়ে তার বন্ধুদের দিকে তাকায়। সবাই তাকে দেখে হাসছিল। তখন সেনশি বলে, এভাবে আমাদের দিকে তাকিও না, আমরা তো অনেক আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এমনকি জিয়াও মজা করে বলে, কি ফানি ব্যাপার,
আমাদের ক্লাস মনিটরই সবচেয়ে শেষে গ্র্যাজুয়েট হচ্ছে। অন্যদিকে মিস জিয়াউই আবার ইউহাওকে বলে, কারণ তুমি এখনও গ্র্যাজুয়েট হওনি আর আবার সি গড ফেস্টিভ্যাল ফিরে এসেছে, তাই তোমাকে এইবারের সি গড ফেস্টিভ্যালে অংশ নিতেই হবে, কারণ তুমি এখনও সিঙ্গল আর এখনও গ্র্যাজুয়েটও হওনি। রুলস তো এটাই বলে। এটা শুনে ইউহাও অন্যদিকে জবাব দিতে গিয়ে বলে, আমি শেষ পর্যন্ত এটা কিভাবে করতে পারি? টিচার, আপনি তো ভালো করেই জানেন যে আমি ডংটিকে ভালোবাসি, তার ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেই পারি না। আর তাছাড়া আমার মনে হয় যুদ্ধের এই পরিস্থিতিতে সি গড ফেস্টিভ্যাল রাখা ঠিক হবে না। এর জবাবে মিস জিয়াউই বলে, এগুলো আমাদের একাডেমির রুলস, আর একাডেমির রুলস এভাবে ভাঙা যায় না। তুমি গ্র্যাজুয়েট হওনি, তাই তোমাকে যে কোনো অবস্থাতেই যেতে হবে, এর অন্য কোনো রাস্তা নেই। অন্যদিকে মাস্টার হানিও ইউহোকে বোঝাতে গিয়ে বলে, ইউহো, যদি তুমি সি গড ফেস্টিভ্যালে অংশ না নাও আর এই বছর গ্র্যাজুয়েট না হও, তাহলে তুমি জানো তো তোমাকে সি গড পেভিলিয়নে আরও 1 বছর কাটাতে হবে। এটা শুনে ইউহো নিজের মনে ভাবতে লাগল, না, আমি সি গড পেভিলিয়নে আর 1 বছর আটকে থাকতে পারি না। তাই সে সি গড ফেস্টিভ্যালে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি সেখানে যাব। তবে অবশ্যই ইউহো এটাকে শুধু একটা ফর্ম্যালিটি হিসেবেই দেখছিল। সে কোনো ব্লাইন্ড ডেটে যেতে চাচ্ছিল না, বরং সে বলে, সি গড ফেস্টিভ্যাল শেষ হওয়ার সাথে সাথেই আমি সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশন এক্সামের জন্য অ্যাপ্লাই করব। এতে মিস জিয়াভিও রাজি হয়ে যায়। এরপর আমাদেরকে নেক্সট ডের সিন দেখানো হয়, যেখানে ইউহো একটা বড় ফর্নেসের সাথে টপ গ্রেড পিলস রিফাইন করার পদ্ধতি নিয়ে ভাবছিল। এর জন্য সে একটা পিল রিফাইনিং বুক পড়তে থাকে, যেখানে সে পড়ে যে প্রথমে পিলস রিফাইন করার জন্য একটা বড় ফর্নেস দরকার। দ্বিতীয়ত, সেই ফর্নেসের এমন ক্ষমতা থাকতে হবে যাতে সেটা হাই টেম্পারেচার সহ্য করতে পারে। তৃতীয়ত, সেটার মধ্যে হাই টেম্পারেচার তৈরি করার ক্ষমতা থাকতে হবে। চতুর্থত, সেই টেম্পারেচারকে নিজের ইচ্ছামতো অ্যাডজাস্ট করার ক্ষমতা থাকতে হবে। ইউহো যখন এই সব রুলস পড়ছিল, তখন হঠাৎ সেখানে মাস্টার জিওয়ান এসে যায়। সব কথা শুনে সে নিজের মাথা ধরে ফেলে, কারণ সে বুঝে গিয়েছিল যে ইউহোর পিল রিফাইনিং সম্পর্কে কিছুই জানা নেই এবং সে অনেক বড় বড় ভুল করছে। ইউহো এখানে শুধু মুখস্থ করে যাচ্ছিল যে ফার্নেসের এমন ক্ষমতা থাকতে হবে যাতে সমস্ত মেডিসিনাল প্রপার্টিজ এলিক্সারে নষ্ট না হয়। কিন্তু এখানে ইউহো যতবারই চেষ্টা করে ফার্নেস বানাচ্ছিল, প্রতিবারই সেটা ব্লাস্ট হয়ে যাচ্ছিল, চারপাশ ধোঁয়ায় ভরে যাচ্ছিল। ইউহো অবাক হয়ে বলছিল, আমি আসলে কোথায় ভুল করছি? অ্যানসেস্টার তাংসিন তার মেডিসিন অ্যান্ড পয়জন ম্যানুয়ালে যা কিছু লিখেছে, আমি ঠিক সেই রুলসই ফলো করছি, তারপরেও আমি সফল হচ্ছি না। তখন পেছন থেকে মাস্টার জিওয়ান এসে ইউহোকে বলে, মনে হচ্ছে আমি তোমাকে যা কিছু শিখিয়েছিলাম তুমি সবই ভুলে গেছো। মাস্টার জিওয়ানের আওয়াজ শুনে ইউহো অবাক হয়ে পেছনে তাকিয়ে বলে, মাস্টার জিওয়ান, আপনি এখানে কি করছেন? তখন মাস্টার জিওয়ান প্রথমেই ইউহোর মাথায় একটা টোকা মারে। এটা দেখে ইউহো অবাক হয়ে বলে, মাস্টার জিওয়ান, আপনি আমাকে মারলেন কেন? তখন মাস্টার জিওয়ান তাকে বোঝাতে গিয়ে বলে, তুমি হেভেনলি ট্রেজার্স রিফাইন করার কথা ভাবছো, যেখানে তোমাকে ন্যাচুরাল এনার্জিকে প্রসেস করে রিলিজ এবং কম্প্রেস করতে হয়। তুমি কি সত্যিই মনে করো একটা সাধারণ ফার্নেস এই ধরনের হেভেনলি এনার্জি স্টোর করে কম্প্রেস করার ক্ষমতা রাখে? তোমার যে অ্যালকেমি ফার্নেস দরকার, সেটাও একটা সোল গাইডেন্স টুল, এবং তুমি যত উচ্চমানের ইনগ্রিডিয়েন্টস রিফাইন করতে চাও, তোমাকে তত উচ্চমানের ফার্নেস তৈরি করতে হবে। ইউহো এসব কথা শুনে বুঝে যায় এবং বলে, ও, এখন বুঝতে পারছি আমি বারবার কোথায় ভুল করছিলাম। এটা বলেই ইউহো প্রথমে মাস্টার জিওয়ানকে ধন্যবাদ জানায় এবং তারপর তার কাছে সাহায্য চেয়ে বলে, আপনি কি আমাকে একটা হাইগ্রেড ফার্নেস বানাতে সাহায্য করবেন? তখন মাস্টার জিওয়ান খুশি হয়ে বলে, তুমি আমার কাছ থেকে শিখতে চাও? ঠিক আছে, আমাকে ফলো করো। সে বলে, একটা হাইগ্রেড ফার্নেস বানানোর জন্য প্রথমে তোমাকে একটা প্রপার ডিজাইন আর তার ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। আমরা যে ফার্নেস বানাতে যাচ্ছি সেটা কমপক্ষে গ্রেড 9-এর একটা সোল গাইডেন্স ফার্নেস হবে। এটা শুনে ইউহো অবাক হয়ে বলে, আমরা কি সত্যি গ্রেড 9-এর ফার্নেস বানাতে যাচ্ছি? কারণ ইউহো খুব কষ্ট করে আগেরবার একটা লেভেল 8-এর সোল গাইডেন্স ক্যানন তৈরি করতে পেরেছিল। এরপর নেক্সট সিনে আমরা দেখি যেখানে মাস্টার জিওয়ান ইউহোকে বোঝাচ্ছিল এবং লিখে লিখে বলছিল, প্রথমে ফার্নেস বানানোর জন্য আমাদের এমন মেটেরিয়ালস দরকার যা খুবই শক্তিশালী এবং ডিউরেবল। একই সঙ্গে সেই মেটেরিয়ালসের এমন ক্ষমতা থাকতে হবে যাতে সেটা ভালো ইনসুলেটর এবং ভালো কন্ডাক্টর হয়। এটা বলার পর পরবর্তী কয়েক ঘন্টা ধরে আমরা দেখি ইউহো এবং মাস্টার জিওয়ান সোল গাইডেন্স ফার্নেসের ব্লুপ্রিন্ট বানাতে শুরু করে। সেখানে ইউহো এবং মাস্টার জিওয়ান বারবার চেষ্টা করছিল। ইউহো বারবার ফেল হচ্ছিল, কিন্তু মাস্টার জিওয়ান হার মানেনি। সেই ইউহোর সাথে মিলে এই প্রজেক্টে পুরোপুরি ডুবে গিয়েছিল।
আমরা দেখি কেটা এবং জেস যারা তাদের জন্য খাবার নিয়ে আসছিল তারা দেখে যে তাদের রুমের বাইরে খাবারের বাক্সগুলো ঠিক যেমন ছিল তেমনই পড়ে আছে, অর্থাৎ ইউহো এবং মাস্টার জিওয়ান গত কয়েকদিন ধরে কিছুই খায়নি, কারণ তারা এই কয়েকদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছিল। অবশেষে আমরা দেখি তারা একটা লেভেল 9-এর সোল গাইডেন্স ফার্নেসের ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে। এতে ইউহো খুব ক্লান্ত হয়ে নিচে বসে পড়ে, লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, অবশেষে আমাদের ফার্নেসের ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে। তখন মাস্টার জিওয়ান জবাব দিয়ে বলে, এটা তো শুধু প্রথম ধাপ ছিল। আর এসব বলতে বলতে তারা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে সেখানেই ঘুমিয়ে যায়। এটা দেখি ইউহো হালকা হাসি নিয়ে তাকে চাদর ঢেকে কোনো রকম বিরক্ত না করে চুপচাপ ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। রাতের সময় ইউহো নিজের মনে ভাবছিল, যেমন টিচার জিভি বলেছিল আজ সি গড ফেস্টিভ্যাল সেরেমনি হবে যেখানে তাকে যেতেই হবে। সে মনে মনে কামনা করছিল, ইস যদি মিস ডঙ্গার সেখানে তার জন্য অপেক্ষা করত। ঠিক তখনই হঠাৎ সে স্নো এমপ্রেসের কণ্ঠস্বর শুনতে পায়, যিনি তাকে বলছিলেন, ইউহো ফন, আমার স্পেকট্রাল আন্ডারওয়ার্ল্ডে চলে আসো। এটা শুনে ইউহো তৎক্ষণাৎ নিজের আন্ডার স্পেকট্রাল ল্যাম্পের গেট খুলে সঙ্গে সঙ্গে সেই ডোমেইনের ভেতরে প্রবেশ করে। সেখানে পৌঁছে সামনে তাকিয়ে সে দেখে আইস বিয়ার কিং ভীষণভাবে ইনজার্ড হয়ে পড়ে আছে, আর তার ওপর ভয়ঙ্করভাবে লাইটনিং পড়ছে, যা তার অবস্থা আরও খারাপ করে দিচ্ছে। এটা দেখে স্নো গার্লও ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং ইউহোকে জানায় যে আসলে লিটল হোয়াইট ইতিমধ্যেই তার বটল নেকে পৌঁছে গেছে, যার ফলে তার ট্রিবিউলেশন শুরু হয়ে গেছে। যদি তাকে বাঁচতে হয় তাহলে তাকে এই হেভেনলি ট্রিবিউলেশন এক্সাম পার করতেই হবে, কিন্তু এতে সে অসহ্য কষ্ট পাচ্ছে। লিটল হোয়াইট ও ইউহোকে দেখে দুর্বল কণ্ঠে ডেকে ওঠে, গ্র্যান্ডফাদার। অন্যদিকে ইউহো এই দৃশ্য দেখে হতবাক হয়ে বলে, এই লাইটনিং ট্রিবিউলেশন তো অত্যন্ত বিপজ্জনক, এমনকি লিটল হোয়াইটের এন্ডার্স ফ্যাক্টর রেলমের মধ্যেও এটা থামানো যায়নি। স্নো গার্ল তখন আরও উদ্বিগ্ন হয়ে জানায় যে লিটল হোয়াইট আগে 1 লাখ বছরের বটলনেক পার হওয়ার সময় একবার এই ট্রিবিউলেশন এক্সাম দিয়েছিল, তারপর 2 লাখ বছরে পৌঁছে আবারও একই পরীক্ষা দিয়েছিল। কিন্তু এখন তার কাল্টিভেশন 3 লাখ বছরে পৌঁছে গেছে, আর এবারের হেভেনলি ট্রিবিউলেশন আগের চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। সেই লাইটনিংয়ের আঘাতে আইস বেয়ার কিং মাটিতে লুটিয়ে পড়ে, দাঁড়ানোর চেষ্টা করতে করতে কাঁপতে কাঁপতে বলে, মা, দাদা, আব্বু, ঠিক যেন কোনো ছোট শিশু যন্ত্রণায় কাঁপছে। ইউহো এই দৃশ্য সহ্য করতে পারছিল না, তাই সে এগিয়ে গিয়ে দৃঢ়ভাবে বলে, আমাকে তাকে সাহায্য করতেই হবে। এটা দেখে তার বন্ধুরা ভীষণ চিন্তায় পড়ে যায়। স্নো গার্ল তাকে থামানোর চেষ্টা করে বলে, এটা করো না ইউহো, তুমি খুবই দুর্বল, তোমার হিউম্যান বডি এই হেভেনলি ট্রিবিউলেশন সহ্য করতে পারবে না, একটি মাত্র লাইটনিং অ্যাটাকেই তুমি মারা যাবে। কিন্তু ইউহো ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে বলে, যাই হোক, আমি আইস বেয়ার কিংকে এভাবে একা ছেড়ে যেতে পারি না। সে সবসময় আমাকে নিজের গ্র্যান্ডফাদারের মতো ভেবেছে এবং সবসময় সাহায্য করেছে, কখনো কিছু চায়নি, তাই আমাকেও তার ঋণ শোধ করতে হবে। এরপর দেখা যায় ইউহো ভয়ঙ্কর লাইটনিং ট্রিবিউলেশনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। এটা দেখে লিটল হোয়াইটও তাকে থামানোর চেষ্টা করতে চায়, কিন্তু ইউহো কারো কথা শোনে না। নিজের কথা না ভেবে সে সামনে এগিয়ে চলেছে। লাইটনিংয়ের চাপ তার মুখে কেটে কেটে দাগ ফেলছিল। ঠিক তখনই যখন শেষ হেভেনলি ট্রিবিউলেশন লাইটনিং তার ওপর পড়তে যাচ্ছিল, হঠাৎ স্পেস টাইম ক্র্যাক পোর্টাল খুলে যায়, আর তার ভেতর থেকে একটি ড্র্যাগন ক্লাব বেরিয়ে এসে সেই লাইটনিংয়ের সঙ্গে প্রবলভাবে সংঘর্ষে লিপ্ত হয়। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়, এটা কি? আসলে এটি দিতান, যে আগে ইউহোকে তার রিভার্স ড্র্যাগন স্কেল দিয়েছিল, আর সে যে কোনো মূল্যে ইউহোর জীবন বাঁচাতে এসেছে। ইউহো এটা দেখে বলে, আমি আগেই জানতাম তুমি আমাকে এভাবে মরতে দেবে না। সামনে দেখা যায় দিতানের হাতও সেই লাইটনিং অ্যাটাক ঠেকাতে গিয়ে কিছুটা ইনজয়ার্ড হয়ে গেছে। সেই ইউহোর দিকে তাকিয়ে বলে, ছেলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি করতে যাচ্ছিলে? এই দুর্বল বডি নিয়ে তুমি হেভেনলি ট্রিবিউলেশনের সঙ্গে লড়তে যাচ্ছিলে? মনে হচ্ছে তোমার মরার শখ বেশ বেড়ে গেছে। এসব বলতে বলতেই হঠাৎ তার চোখ চারপাশে স্পেসের দিকে পড়ে। সে অবাক হয়ে বলে, এটা ডৌলো কন্টিনেন্ট নয়, এটা তো অন্য কোনো প্যারালাল স্পেসের ডোমেন। এরপর সে ইউহোর দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি আমার কাছ থেকে আর কত গোপন বিষয় লুকিয়ে রেখেছ? ইউহো জবাব দেয়, সব কিছু পরে বলবো, কিন্তু এখন আমার বন্ধু হেভেনলি ট্রিবিউলেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার কাছে কি কোনো উপায় আছে তাকে সাহায্য করার? ডিটান উত্তর দেয়, আইস বিয়ার কিংয়ের কাল্টিভেশন 3 লাখ বছরে পৌঁছেছে, কিন্তু তার কোর ভীষণভাবে ড্যামেজড হয়ে গেছে, আর যদি একটি শক্তিশালী লাইটনিং অ্যাটাক তার ওপর পড়ে তাহলে সে বাঁচতে পারবে না। আর হেভেনলি ট্রিবিউলেশন হলো হেভেনের আইন,
এটা কোনোভাবেই এড়ানো যায় না। এটা শুনে লিটল হোয়াইটের সব বন্ধু ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে, কিন্তু ইয়োহো হার মানে না। সে দৃঢ়ভাবে বলে, না, আমি কোনোভাবেই লিটল হোয়াইটকে মরতে দেব না। তখন ডিট্যান বলে, একবার যদি আইস বিয়ার কিংয়ের সোল সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে তাকে আর বাঁচানো সম্ভব নয়। যদি তুমি তার জীবন বাঁচাতে চাও, তাহলে আমার মনে হয় একটাই উপায় আছে, সে তোমার সোল স্পিরিট হয়ে যাক। ইয়োহো তো আগেই লেভেল 80-তে পৌঁছে গিয়েছিল, আর তার একটি সোল রিংয়ের প্রয়োজন ছিল। তাই ইয়োহো উত্তর দিয়ে বলে, নিশ্চয়ই আমার একটি সোল রিং দরকার, কিন্তু আমি এইভাবে লিটল হোয়াইটের দুর্বলতার সুযোগ নিতে পারি না। আমি তাকে বাঁচাতে চাই, যাতে সে রিকভার করতে পারে। তারপর সিদ্ধান্তটা তার নিজের হবে। নিচে আইস বিয়ার কিংও তাদের এই কথোপকথন শুনছিল। সে ইয়োহোর কথা শুনে বলে, গ্র্যান্ডফাদার, আমি আপনার সোল স্পিরিট হতে প্রস্তুত, এতে আমার কোনো সমস্যা নেই। আসলে আমি বুঝে গেছি যে এই কাল্টিভেশন নিয়ে আমি হেভেনলি ট্রিবিউলেশন সহ্য করতে পারবো না। মরার চেয়ে ভালো হবে যদি আমি আপনার সোল স্পিরিট হয়ে যাই। এভাবে আমি সব সময় আপনার সঙ্গে আর আমার মমের সঙ্গেও থাকতে পারবো। অন্যদিকে স্নো গার্লও ইয়োহোকে একই কথা বলছিল। যেহেতু আইস বিয়ার কিং এটাই চায়, তাই ইয়োহো, তোমাকে এটা করতেই হবে। ইয়োহো এখনও এই ব্যাপারে দুঃখিত ছিল। সে আইস বিয়ার কিংকে এই অবস্থায় দেখতে চাইছিল না, কিন্তু আর কোনো উপায় ছিল না। তখন দেখা যায় ডিট্যান তার ড্র্যাগন ফর্মে এসে ইয়োহোকে বলে, আমি তোমাদের দুজনকে প্রোটেক্ট করার চেষ্টা করব, ততক্ষণ তুমি তোমার সোল স্পিরিট সেরিমনি সম্পন্ন করো। ইউহো এতে সম্মত হয়, আর আমরা দেখি সে গড ইলেকট্রোলাক্সের সোল স্পিরিট টেকনিক ব্যবহার করে লিটল হোয়াইট আর নিজের মধ্যে সোল স্পিরিট কন্ট্রাক্ট তৈরি করতে শুরু করেছে। এখানে সামান্য রিজেকশন হয়নি, কারণ আইস বিয়ার কিং ইউহোর সঙ্গে সম্পূর্ণ 100% কম্প্যাটেবল ছিল, আর সে নিজের ইচ্ছাতেই এই কন্ট্রাক্ট তৈরি করছিল। কিছুক্ষণ পর সেরিমনি সম্পন্ন হয়ে যায়। হঠাৎ লিটল হোয়াইটের বডি নিচে পড়ে যায়, যা দেখে তার বন্ধুরা চিন্তিত হয়ে পড়ে। উপরে ডিতানো সবকিছু দেখছিল, আর মনে মনে ভাবছিল ইউহো সত্যিই অসাধারণ। অনেক ফিয়ার্স বিস্ট তার সোল স্পিরিট হতে চায়, কারণ তারা ইউহোর ওপর সম্পূর্ণ বিশ্বাস করে যে একদিন সে অবশ্যই গড হয়ে উঠবে। যেহেতু আইস বিয়ার কিং মারা গিয়েছিল, তাই হেভেনলি ট্রিবিউলেশনও সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় ইউহোর বডি থেকে তার সোল রিংস বের হয়ে আসছে, আর তার অষ্টম সোল রিংও উপস্থিত হয়ে গেছে। এই লাল রঙের অষ্টম সোল রিং দেখে তার বন্ধুরা খুবই খুশি হয়ে যায়। এর মানে সিয়াওবাই সফলভাবে ইউহোর সোল স্পিরিট হয়ে গেছে। আর যেহেতু আইস বিয়ার কিং ছিল একটি আইস টাইপ সোল বিস্ট, তাই ইউহোর সেকেন্ড মার্শাল সোলের শক্তি এতটাই বেড়ে গেছে যা আগে কখনো দেখা যায়নি। উপরে ডিতানো সব দেখছিল, আর তার পুরো বিশ্বাস হয়ে যায় যে ভবিষ্যতে ইউহো গড হতে পারবে। কিন্তু একই সঙ্গে সে মনে মনে বলে, যাই হোক না কেন, এই ছেলেটাকে দৌলুহ কন্টিনেন্টেই থাকতে হবে, মানে ডিতান ইউহোকে গড হতে দেবে না। অন্যদিকে লিটল হোয়াইট এই ব্যাপারে ভীষণ খুশি ছিল যে সে এখন সোল স্পিরিট হয়ে গেছে, কিন্তু হঠাৎ পিছনে তাকিয়ে দেখে তার ফিজিক্যাল বডির মধ্যে ডেথ এনার্জি ঢুকে পড়েছে, যার ফলে সেটি একটি আনডেড হয়ে গেছে, আর সেটি উঠে ইউহোর উপর আক্রমণ করতে যাচ্ছে। এটা দেখে সিয়াওবাই দ্রুত নিজের ফিজিক্যাল বডিকে থামাতে ইউহোর পেছনে এসে বলে, থামো। বলতে বলতে সিয়াওবাই তার আইস বিয়ার কিংয়ের ফিজিক্যাল বডির সঙ্গে নিজের মেন্টাল কানেকশন আবার তৈরি করতে শুরু করে, যার ফলে লিটল হোয়াইটের ফিজিক্যাল বডি আবার তার নিয়ন্ত্রণে চলে আসে। এটা দেখে লিটল হোয়াইট ভীষণ অবাক হয়ে যায়। সে বিস্ময়ে বলে, এখন আমি কিভাবে একসাথে দুই জায়গায় আছি? মনে হচ্ছে যেন এক সোলের দুইটা এক্সিস্টেন্স হয়ে গেছে। এটা দেখে ইউহো অবাক হয়ে নিজের মনে বলে, সিয়াওবাইয়ের ফিজিক্যাল বডির চারপাশে এক অদ্ভুত অরা খুব দ্রুত জমা হচ্ছে, মানে আইস বিয়ার কিংয়ের ফিজিক্যাল বডিও দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। তখন ইউহো নিজের মনে ভাবে, এটা কি স্পেকট্রাল আন্ডারওয়ার্ল্ডের কারণে হচ্ছে? মনে হচ্ছে লিটল হোয়াইটের কিছু সোল ফ্র্যাগমেন্ট তার ফিজিক্যাল বডিতে রয়ে গিয়েছিল, যেটাকে স্পেকট্রাল আন্ডারওয়ার্ল্ড ডেথ স্পিরিটে রূপান্তরিত করেছে। অর্থাৎ আইস বিয়ার কিংয়ের ফিজিক্যাল বডি এখন একটি আনডেড বডি হয়ে গেছে, আর গড ইলেকট্রোলাক্সের বিশেষত্বই ছিল এটাই। তাই ইয়োহো সবাইকে বলতে শুরু করে যে গড ইলেকট্রোলাক্সের নেক্রোম্যান্সি পাওয়ারের কারণে আইস বিয়ার কিংয়ের ফিজিক্যাল বডি একটি আনডেড হয়ে গেছে, আর আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ডাইটান এটা দেখে ভীষণ শকড হয়ে ইয়োহোকে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, তোমার কাছে এই অদ্ভুত ক্ষমতাগুলো এলো কোথা থেকে, আর এই ডোমেনের রহস্যটা কি, আমি সব জানতে চাই। তখন ইয়োহো ডাইটানকে সব কিছু খুলে বলতে শুরু করে, কিভাবে সে তার টিচার গড ইলেকট্রোলাক্সের সঙ্গে দেখা করেছিল, যিনি অন্য এক বিশ্বের নেক্রোম্যান্সার ছিলেন, আর তিনি স্পেকট্রাল আন্ডারওয়ার্ল্ড তৈরি করেছিলেন। সব শুনে ডাইটান বলে, ইলেকট্রোলাক্স,
এই মানুষটা খুবই বিপজ্জনক মনে হচ্ছে। যেহেতু তোমার টিচার তোমাকে এই লেগাসি দিয়েছে, তাই ইয়োহো তোমাকে নিজের আরও ভালোভাবে যত্ন নিতে হবে। আমি প্রতিবার এই ধরনের লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে তোমাকে বাঁচাতে পারবো না। এটা শুনে ইয়োহো উত্তর দেয়, ঠিক আছে, আমি বুঝেছি, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর ডাইটান সেখান থেকে চলে যায়। পিছনে দেখা যায় ইয়োহোর পেট থেকে গুড়গুড় শব্দ হচ্ছে, আর সে নিজের মনে বলে, গত কয়েকদিন ধরে আমি কিছু খাইনি, এখনও আমার কাছে কিছু সময় আছে, আগে গিয়ে কিছু খেয়ে নেওয়া উচিত। এটা বলতে বলতে ইয়োহো ক্যাফেটেরিয়া এরিয়ার দিকে যেতে থাকে। সেখানে আগে থেকেই অনেক ডিসাইপল বসেছিল, তাদের মধ্যে ডাইহুয়ামও একজন। ইয়োহো ক্যাফেটেরিয়া এরিয়ার দরজা দিয়ে ভেতরে ঢুকতেই সবাই তাকে চিনে ফেলে এবং নিজেদের মধ্যে বলতে থাকে, এটা তো ইয়োহো, কারণ ইয়োহো ইতিমধ্যেই শ্রেক একাডেমির এক হিরো হয়ে উঠেছিল, তাই সবাই তাকে চিনত। আর এই দৃশ্যের সাথেই আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।